আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার এই ইরানকে হুমকি দিয়েছেন এবং হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের তেল খনি এবং বৈদ্যুতিক অবকাঠামো এবং যাবতীয় যেগুলো এনার্জি ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেগুলো ধ্বংস করে দেবার হুমকি দিয়েছেন এবং খার দ্বীপ দখল করার হুমকি দিয়েছেন। তো এদিকে ইরান আ ইসরায়েলের হাইফা বন্দরের একেবারে একটা মিসাইল হামলা চালিয়ে সেখানকার এই বাজান অয়েল রিফাইনারি এটা ধ্বংস করে দিয়েছে এবং সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। তো ইরান ইসরায়েলের একটা ইন্টেলিজেন্স যে দপ্তর রয়েছে সেটার হেডকোয়ার্টার বা ইন্টেলিজেন্সের যে বিভাগটা রয়েছে গোয়েন্দা বিভাগ, সেখানকার সদর দপ্তরে হামলা চালিয়ে সেটাকে গুঁড়িয়ে দিয়েছে। তো এভাবে ইসরায়েলের অভ্যন্তরে ইরান হামলা অব্যাহত রেখেছে। ইরানের আরেকটা হামলায় কুয়েতের একটি পাওয়ার প্ল্যান্ট এবং পানি শোধনাগার ধ্বংস হয়েছে। যদিও ইরান বলছে যে পানি শোধনাগার যেটা রয়েছে বা পাওয়ার প্ল্যান্ট সেখানে ইরান হামলা করেনি, এটা ইসরায়েলের ফলস ফ্ল্যাগ অপারেশন। তো উল্লেখ্য যে এই ইরান যে হামলাগুলো এখন করছে বিভিন্ন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের যে জ্বালানি সরবরাহ বা বেসামরিক যেগুলো স্থাপনা রয়েছে বা ইসরায়েলের যেসব অভ্যন্তরে করছে হামলা বেসামরিক স্থাপনায়, সেগুলো মূলত ইরান করছে প্রতিশোধমূলক হামলার অংশ হিসাবে। তো ইসরায়েল যুক্তরাষ্ট্র এর আগে আমরা দেখতে পেয়েছি যে ইরানের এই ধরনের স্থাপনায় ইরানের অয়েল রিফাইনারি, কেমিক্যাল প্লান্ট, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এরকম বেসামরিক এবং জ্বালানি অবকাঠামো, তেল খনি এগুলোর উপরে ব্যাপক হামলা করছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। তো সেই প্রতিশোধমূলক হিসাবেই ইরান পাল্টায় পদক্ষেপগুলো নিচ্ছে। তো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই গত ২৪ ঘন্টায় ইরানের তাবরিজ শহরে তারা একটা এই পেট্রোকেমিক্যাল ফ্যাক্টরিতে তারা একটা ভয়াবহ হামলা চালিয়েছে। তো এর জবাবে ইরানও ইসরায়েলের অভ্যন্তরে একটা পেট্রোকেমিক্যাল ফ্যাক্টরিতে তারা হামলা করেছে এটা এবং ইসরায়েলের বীরশেবা অঞ্চলে। তো এইদিকে আমরা লেবাননে দেখতে পাচ্ছি যে প্রচণ্ড একটা লড়াই চলছে এবং হেজবুল্লাহ আর যে প্রতিরোধের মুখে ইসরায়েল ভীষণ একটা চাপে পড়েছে এবং গতকালও ইসরায়েলের বেশ কয়েকজন সৈন্য আহত নিহত হয়েছে। তো প্রতিদিনই এভাবে ইসরায়েলের সৈন্য লেবানন সীমান্তে হতাহত হচ্ছে এবং মারা যাচ্ছে। এর মধ্যে একজন মার্কিন নাগরিক রয়েছে যার ধর্মীয় পরিচয় ইহুদি, তিনি এই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলের পক্ষ নিয়ে যুদ্ধ করতে এসে নিহত হয়েছেন। তো লেবাননে যে আরেকটা বড় ঘটনা হচ্ছে সেটি হচ্ছে যে ইসরায়েল এখন এই জাতিসংঘের যে শান্তিরক্ষী বাহিনী রয়েছে যেটা লেবানন এবং ইসরায়েলের বর্ডার সীমান্তে রয়েছে, সেই শান্তিরক্ষীদের উপরও ইসরায়েল হামলা চালিয়েছে এবং এতে ইন্দোনেশিয়ার একজন শান্তিরক্ষী নিহত হয়েছেন। তো এভাবে আমরা দেখতে পাচ্ছি যে লেবানন যুদ্ধটাও একটা বড় ভয়াবহ রূপ ধারণ করছে। তো এইদিকে স্পেন তার আকাশসীমাটা মার্কিন যুক্তরাষ্ট্রকে বা মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানকে আর ব্যবহার করতে দেবে না এবং তারা নিষেধাজ্ঞা দিয়েছে সেসব সামরিক বিমান যেগুলো ইরান যুদ্ধে অংশ নিচ্ছে। তো এটা একটা স্পেনের খুব একটা বড় এবং প্রশংসনীয় পদক্ষেপ। অথচ এই মুসলিম দেশগুলো উপসাগরের ৫-৬টি দেশ রয়েছে, তারা কিন্তু এরকম স্পেনের মতো সিদ্ধান্ত নিতে পারছে না এবং তারা যদি সিদ্ধান্ত নিত তাহলে এই যুদ্ধটা এতদিনে বন্ধ হয়ে যেতে পারত। আর ব্রিটেন এদিকে ঘোষণা করেছে যে তারা ইরানের কোনোভাবেই সৈন্য মোতায়েন করবে না। তো এটাও ব্রিটেনের একটা সাহসী পদক্ষেপ। তো আমরা এই চলমান ইরান যুদ্ধে দেখতে পাচ্ছি যে ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যথেষ্ট মতবিরোধ হচ্ছে এবং মনোমালিন্য দেখা দিয়েছে। তো এতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে যারা ট্রাম্পের সমর্থক রয়েছেন, কট্টর সমর্থক যারা, তারা বলছে যে ব্রিটেনে এখন এরা মুসলমানদের শাসনের অধীনে চলে গিয়েছে এবং ব্রিটেনে এখন শরিয়া আইন চালু হয়েছে, এভাবে তারা অভিযোগ করছেন। তো এদিকে ইরাকে আমরা দেখতে পাচ্ছি যে ইরানপন্থী যেসব যোদ্ধারা রয়েছেন, যেগুলো সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠী, তারা এই ইরাকের অভ্যন্তরে মার্কিন সৈন্যদের একেবারে পর্যদস্ত করে তুলেছে এবং মার্কিন বাহিনী ইরাকে যারা অবস্থান করছিল সৈন্যরা, তারা ছদ্মবেশে বিভিন্ন আবাসিক এলাকায় তারা আশ্রয় নিয়েছে। তো সর্বশেষ এই ইরানপন্থী সশস্ত্র মিলিশিয়া যোদ্ধাদের হামলায় বাগদাদে অবস্থিত এই মার্কিন একটা ঘাঁটি রয়েছে ভিক্টোরি বেস যেটাকে বলে, সেটা দাউ দাউ করে জ্বলছে এবং এটা অত্যন্ত একটা সুরক্ষিত অঞ্চল। যুক্তরাষ্ট্র এটা নির্মাণ করেছে, সেখানে নানান ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এটাকে একটা প্রোটেক্টিভ এরিয়া করেছে, কিন্তু তা সত্ত্বেও এই ইরানপন্থী সশস্ত্র যেসব গোষ্ঠী রয়েছে ইরাকের অভ্যন্তরে, তাদের হামলা ঠেকাতে পারছে না। তো সেখানে এই ইরাক সরকারকে সরবরাহ করা
একটা অত্যাধুনিক মার্কিন যুদ্ধ বিমানও ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তো এটা একটা খুব বড় ব্যাপার। তো ইরাকের এই ফ্রন্টে ইরানপন্থী মিলিশিয়াদের সাথে মার্কিন বাহিনীর একটা তুমুল লড়াই চলছে এবং এটা একটা অন্যতম ব্যাটেল ফিল্ডে পরিণত হয়েছে। তো ইরানপন্থী যোদ্ধারা মেইনলি এই ইরাকের অভ্যন্তরে যেগুলো কুর্দি রয়েছে, যারা মার্কিন সমর্থিত বিভিন্ন গ্রুপ বা যোদ্ধা, তাদের অবস্থানেও এই ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো তারা হামলা চালাচ্ছে। তো এই ইরাকের অভ্যন্তরে এই ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী তারা সিরিয়া এবং জর্ডানের অভ্যন্তরেও যেখানে মার্কিন স্থাপনা রয়েছে সেখানে হামলা চালাচ্ছে এবং মার্কিন বাহিনীও পাল্টা হামলা চালাচ্ছে। তবে ইরাকের সরকার নিরপেক্ষ রয়েছে। তো ইরাকের সরকার যদি যুক্তরাষ্ট্রের দিকে যায় তাহলে এটা এই মিলিশিয়া গোষ্ঠী যারা রয়েছে ইরানপন্থী, তারা ইরাক সরকারকে বেকায়দায় ফেলবে। আবার যদি এই যুক্তরাষ্ট্র বিপক্ষে যায় এই ইরাক সরকার, তাহলে ইরাকের যে তেল রয়েছে সেগুলো বিক্রি করে যে ডলারটা আসে সেগুলো সবই মার্কিন যুক্তরাষ্ট্রের রিজার্ভে এটা জমা হয়ে আছে সেন্ট্রাল ব্যাংকে। সুতরাং এই দিক থেকে ইরাক সরকার একটা বেকায়দায় রয়েছে যে মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়বে। তো এখানে আরেকটা দিক বলবার বিষয় হচ্ছে যে এই ইরাকে যেগুলো ইরানপন্থী মিলিশিয়া গোষ্ঠীগুলো রয়েছে তারা কিন্তু যে কোনো মুহূর্তে কুয়েতের উপরেও আক্রমণ করে বসতে পারে এবং কুয়েতও তাদের জন্য একটা সহজ টার্গেটে পরিণত হবে। এবং ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে ইরাক সরকার এই যুদ্ধ শুরু হবার কিছুদিন আগে তারা একটা বর্ধিত ম্যাপ অঙ্কন করেছিল যেখানে কুয়েতকে তাদের অংশ দেখানো হয়েছিল। তো এইভাবে লেবাননেও একটা ভিন্ন সমীকরণ রয়েছে, সেখানকার যে সরকার রয়েছে তারাও একটা জটিল পরিস্থিতির মুখে পড়েছে। এর কারণ হচ্ছে যে লেবাননে তিনটি প্রধান গোষ্ঠী এই লেবাননের মূল সরকারটা কোয়ালিশন করে পরিচালনা করে। শিয়া জনগোষ্ঠীর থেকে পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হন বা তাদের জন্য এটা নির্ধারিত। এদিকে সুন্নি জনগোষ্ঠী থেকে লেবাননের প্রধানমন্ত্রী নির্বাচিত হন, এটাও এই পদটা সুন্নি জনগোষ্ঠীর জন্য নির্ধারিত। ওইদিকে খ্রিস্টান এবং দ্রুজ সম্প্রদায়ের জন্য রয়েছে প্রেসিডেন্ট পদটি নির্ধারিত। তো বর্তমানে লেবাননের এই প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট তারা এই শিয়াদের যে সশস্ত্র গোষ্ঠীটা রয়েছে হেজবুল্লাহ, তার উপরে চাপ প্রয়োগ করেছে এবং হেজবুল্লাহকে কাগজে কলমে নিষিদ্ধ করেছে এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ না করার জন্য হেজবুল্লাহর উপরে যথেষ্ট তারা চাপ প্রয়োগ করছে। এখানে উল্লেখ করবার বিষয় হলো এই লেবাননের যে সেনাবাহিনী একটা রয়েছে সেই সেনাবাহিনীর সাথে কিন্তু এই হেজবুল্লাহর কোনো সংযোগ নেই বা সম্পর্ক নেই। হেজবুল্লাহ একটা আলাদা স্বতন্ত্র সশস্ত্র যোদ্ধা গোষ্ঠী। তো গতকাল ইসরায়েলের হামলায় লেবাননের অভ্যন্তরে লেবাননের সেনাবাহিনীরও কয়েকজন সদস্য নিহত হয়েছে। তো সুতরাং এই অবস্থায় যেহেতু এখন ইসরায়েল লেবাননের শান্তিরক্ষীদের উপরে হামলা করছে, হেজবুল্লাহর উপরে হামলা করছে, লেবাননের সেনাবাহিনীর উপরেও হামলা করছে, তো এই অবস্থায় লেবাননের সেনাবাহিনী এবং হেজবুল্লাহ যদি সম্মিলিতভাবে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাহলে ইসরায়েল নিশ্চিতভাবে এই লেবানন যুদ্ধের ফ্রন্টে পরাজিত হবে। কিন্তু লেবাননের সরকার তা সহজে হতে দিবে না, তারা লেবাননের সেনাবাহিনীকে হেজবুল্লাহর সাথে মিশতে দিবে না তাই, এবং এটা মোটামুটি স্পষ্ট। লেবানন প্রধানমন্ত্রী সৌদি আরবের সমর্থিত, ওদিকে যিনি খ্রিস্টান প্রেসিডেন্ট রয়েছেন তারও সম্পর্ক পশ্চিমা দেশগুলোর সাথে রয়েছে। তো এইদিকে আমরা দেখতে পেয়েছি যে লেবানন সরকার তার দেশ থেকে ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে, কিন্তু এই ইরানের রাষ্ট্রদূত এখনও লেবানন ছেড়ে যাননি বা তিনি লেবানন ছেড়ে যেতে অস্বীকার করেছেন। এর কারণ লেবাননের যে পার্লামেন্টের স্পিকার রয়েছে শিয়া সম্প্রদায় থেকে, তিনি এই ইরানের রাষ্ট্রদূতকে তার স্বপদে বহাল রাখার অনুমতি দিয়েছেন। এ কারণেই ইরানের রাষ্ট্রদূত সেই দেশ ছেড়ে লেবানন ছেড়ে যাচ্ছেন না। সুতরাং এই লেবাননের পার্লামেন্ট এবং সরকার এবং প্রেসিডেন্ট এগুলোর মধ্যে একটা প্রচণ্ড একটা দ্বন্দ্ব দেখা দিবে এবং লেবাননে গৃহযুদ্ধ ছড়াতে পারে। তো গত 48 ঘন্টায় আমরা ইরানের সবচেয়ে যে বড় সামরিক সাফল্য দেখতে পেয়েছিলাম সেটি হচ্ছে যে এই সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেজে সেখানে কয়েকটি মার্কিন রিফুয়েলিং জেট বিমান ধ্বংসপ্রাপ্ত হয় এবং একটি অ্যাওয়াক্স যুদ্ধ বিমান ধ্বংসপ্রাপ্ত হয়। তো এটা বিশ্বকে চমকে দিয়েছে এবং এই ঘটনাটা বিশ্বে ভীষণভাবে আলোচিত হচ্ছে। তো এবং এতে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ইরানের এক আঘাতেই তাদের এই বিলিয়ন ডলারের একটা ক্ষতি হয়েছে, অথচ ইরান যে একটা ড্রোন ব্যবহার করে এটাতে আঘাত করেছিল সেই ড্রোনের মূল্য মাত্র $20,000। তো এতে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ ক্ষমতাটা বেশ কমে যাবে, কারণ এই বিমানটা যেটা সার্ভিলেন্স বিমান, যেটাকে অ্যাওয়াক্স বিমান বলা হচ্ছে,
এটা মূলত নজরদারি করে এবং বিভিন্ন সার্ভিলেন্সের মাধ্যমে তথ্য পাঠায় এবং অপরাপর যেগুলো ফ্রন্ট ফাইটার জেট রয়েছে তারা এই তথ্যের উপরে ভিত্তি করে আক্রমণ চালায়। তো এখন এভাবে যে মানে ওয়ার্নিংগুলো দিতে পারবে না এইভাবে এই অ্যাওয়াক্স বিমান, তাতে যুক্তরাষ্ট্রের এই আকাশ শক্তিটা আরও হ্রাস পাবে। তো ডোনাল্ড ট্রাম্প এখন সরাসরি খোলামেলাভাবেই বলছেন যে তিনি ইরানের তেল হস্তগত করার জন্য এই হামলা করছেন। তিনি ইরানের তেল চান, ভেনেজুয়েলার মতো ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে সরিয়ে যেভাবে ভেনেজুয়েলার তেলের খনিগুলো নিয়ন্ত্রণে নিয়েছে যুক্তরাষ্ট্র, সেটা ইরানেও তিনি চান। এটা তিনি আর রাগঢাক করছেন না। তো তাহলে দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র এই যে রিজিম চেঞ্জের কথা বলছে, রিজিম চেঞ্জ অপারেশনের কথা বলছে, ইরানের গণতন্ত্র, মানবাধিকার রক্ষায় এ সমস্ত যে বুলি আওরাত ছিল এগুলো সবই লোক দেখানো। আসল উদ্দেশ্য হচ্ছে এই তেল দখল করা এবং এই যে ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে এটা যে তারা বলে বেড়াচ্ছে এবং প্রচারণা চালাচ্ছে, এটাও একটা বাহানা। আসলে ডোনাল্ড ট্রাম্প চাইছেন ইরানের তেল যে কোনোভাবে হস্তগত করতে, আর সেটা যদি তিনি দস্যু বৃত্তি করে হলেও যদি করতে হয় তিনি তাই করবেন এবং প্রকাশ্যে সেই ঘোষণাটা দিচ্ছেন এবং তিনি এটাকে বৈধ মনে করছেন। এবং ট্রাম্প বলছেন যে আমেরিকার কিছু বোকা লোক বাস করে, তারা আমাকে এটা করতে দিতে চায় না। তো এইভাবে ডোনাল্ড ট্রাম্প পুরোপুরি এই বিশ্ব ব্যবস্থা, আইন, নিয়ম কানুন এগুলোকে কোনো তোয়াক্কাই করছেন না। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সেক্রেটারি মার্কো রুবিও তিনি একেবারে সর্বশেষ তিনি আল জাজিরাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বলছেন যে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ নয়, তিনি কূটনীতিকে অগ্রাধিকার দিতে চান। তো আসলে ডোনাল্ড ট্রাম্প এভাবে নানাজনকে নানানভাবে লেলিয়ে দিয়ে কথা বলান এবং তিনি নিজেও নানা সময় বারবার এক এক ধরনের কথা বলেন এবং এর মাধ্যমে তিনি বিভ্রান্তি ছড়ান। তো এই অপকৌশলের মাধ্যমেই আসলে ডোনাল্ড ট্রাম্প দৈত্যর মতো তিনি এই স্বীকার করেন, যেটা আমরা ভেনেজুয়েলাতেও দেখলাম এবং ইরানের ক্ষেত্রেও দেখছি। কিন্তু ইরান এই ডোনাল্ড ট্রাম্পের এই ফাঁদে সে ধরা দেবে না, ইরান সহজে শিকারে পরিণত হবে না। ইরান এটা যেটা করছে সেটা ইরান যুদ্ধ জয়ের জন্য লড়াই করছে না, ইরান মূলত তার টিকে থাকার একটা লড়াই করছে এবং এটাই ইরানকে সব দিক থেকে এগিয়ে রাখছে, কূটনৈতিক ক্ষেত্রে এগিয়ে রাখছে। বিশ্ব জনমত তার ইরানের পক্ষে রয়েছে, আরব জনমত তার পক্ষে রয়েছে এবং যুদ্ধক্ষেত্রেও ইরান এগিয়ে রয়েছে। তো বস্তুত ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ার জন্য একটা প্ল্যান বিও হাতে রেখেছেন এবং সেটা হলো যে ইরানের উপর যে কোনো সময় একটা হামলা করে ইরানের যে ইউরেনিয়ামের মজুদ রয়েছে 450 কেজির মতো 60% গ্রেডের, যে সেগুলো হস্তগত করার জন্য একটা স্পেশাল অপারেশন চালাতে পারে এবং এই স্পেশাল অপারেশনটা আবার লোক দেখানো হতে পারে। তো যাই হোক, সেই স্পেশাল অপারেশন চালিয়ে তখন ডোনাল্ড ট্রাম্প দাবি করতে পারেন যে ইরানের আর পরমাণু বোমা বানানোর সক্ষমতাটা শেষ, এই পরমাণু তৈরির উপাদানগুলো আমাদের হাতে। তো এভাবে ডোনাল্ড ট্রাম্প নিজেই নিজেকে বিজয়ী ঘোষণা করে হঠাৎ করে তিনি একটা কূটনৈতিক সন্ধি বা কূটনৈতিক কোনো তৎপরতার মাধ্যমে যুদ্ধ থেকে বেরিয়ে যেতে পারেন। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।